অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পড়াশোনা করছিলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায়ের বেশ কিছু অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমি আজকেও ব্যতিচার এবং অপবর্তন নিয়ে কথা বলবো, কেননা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকই হলো ব্যতিচার এবং অপবর্তন। সৃজনশীল প্রশ্ন যতগুলো এই অধ্যায়ের থেকে আসে তার বেশিরভাগ প্রশ্নই এই দুটো টপিক থেকেই হয়ে থাকে সাধারণত। তো যার কারণে আমি আজকেও এই দুটো টপিকই আলোচ্য বিষয় হিসেবে রেখেছি। আমরা গত ক্লাসে অপবর্তন এবং সাথে ব্যতিচারের চিত্র অঙ্কন করে এদের মধ্যে যে কিছু সাদৃশ্য আছে সেই বিষয় নিয়ে কথা বলেছি। আজকে মূলত আমি ব্যতিচার এবং অপবর্তনের যে পার্থক্য বা মিল, যেটা চার্ট আকারে আমাদের অনেক সময় প্রশ্নে আসে, সেই অংশটি নিয়ে কথা বলবো। তো এই অংশটি নিয়ে কথা বলার জন্য আমরা সে আগেকার মতো দুটি চিত্র এবং সাথে এই পার্থক্যগুলো নিয়ে পড়াশোনা করব। ব্যতিচার, অপবর্তন। মাঝখান দিয়ে আমি একটি দাগ টেনে নিলাম। আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে এরকম ছিল। এটা ছিল প্রধান সোর্স, এর নিকটে দুটি সোর্স ছিল এবং পাশে একটি পর্দা ছিল। এটা ও বিন্দু হিসেবে আমরা বিবেচিত করলাম। এটাকে S1 S2 হিসেবে বিবেচনা করলাম। এইখানে একটি বিন্দু P নিলাম। S1 থেকে P বিন্দুতে আমরা লম্ব টানবো, S2 থেকে একইভাবে P বিন্দুতে লম্ব টানবো এবং আমরা জানি যে পথ পার্থক্য এই চিত্র বা ত্রিভুজ আকারে আমরা প্রদর্শিত করব। এটা B বিন্দু হিসেবে উল্লেখ করলাম এবং আমরা বলেছি এইটা হলো থিটা কোণ। আবার যদি আমরা আরেকটু ত্রিভুজ অঙ্কন করি এইভাবে, এবং এটিও মাঝখানে একই পরিমাণ থিটা কোণ তৈরি করবে এবং সি থেকে পর্দার দূরত্ব ডি হিসেবে আমরা বিবেচনা করলাম। তো অপবর্তনের ক্ষেত্রে আমাদের চিত্রটা ছিল, এটা হলো আমাদের সোর্স। এই সোর্স থেকে আলো আসবে, আমরা এইখানে একটি উত্তল লেন্স রাখবো। এই লেন্সে আলো গিয়ে আপাতিত হবে এবং প্রতিসরণ হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আলোকরশ্মি যাবে এবং এইখানে আমরা একটি পর্দা রাখলাম। এটি হলো ও এবং আমরা যদি এইখানে আরেকটি লেন্স রাখি তাহলে এই আলো আসবে এইভাবে, আলো ও বিন্দুতে মিলিত হবে। এটি ছিল কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু এবং আলো যদি এরকমভাবে বিচ্যুতি হয়, এরকমভাবে বিচ্যুতি হয়, তাহলে এই একটা বিন্দু O1 এরকম তৈরি করবে। কিংবা আলো যদি এরকমভাবে বিচ্যুতি হয় তাহলে এইখানে গিয়ে O2 বিন্দু হিসেবে বিবেচনা করলাম, যেখানে আরেকটি প্যাটার্ন তৈরি করবে। তো এই ছিল আমাদের চিত্র। এইবার আমরা আসি এই দুইটার মূলত পার্থক্য নিয়ে কথা বলতে।
আমরা যখনই পার্থক্যর কথা বলবো তখন ব্যতিসার এবং অপবর্তনের সংজ্ঞা দিব। সংজ্ঞা মূলত তাদের পরিচয় বহন করে। আমরা ব্যতিসারের সংজ্ঞা কি, যে দুটি একই উৎস থেকে নির্গত বা সুসংগত উৎস থেকে নির্গত দুটি আলোকরশ্মি পরস্পর উপরিপাতনের ফলে আলোর তীব্রতার যে হ্রাসবৃদ্ধি ঘটে তাকেই ব্যতিসার বলে। অপবর্তন কি, যে আমরা জানি আলো সর্বদা সরল পথে চলে, কিন্তু যদি এই সরল পথে যাওয়ার সময় কোনো প্রতিবন্ধকতার নিকট দিয়ে যায় এবং সেই প্রতিবন্ধকতার ধার যদি খুব তীক্ষ্ণ হয় অথবা সরু ছিদ্র হয়, তাহলে তার নিকট দিয়ে আলো যাওয়ার সময় কি করে, কিছুটা জ্যামিতিক অঞ্চলে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ধর্মকে আমরা অপবর্তন বলে থাকি। এইখানে আমরা সেই S1 S2 চিরের দুইটা বিন্দু বা মুখকে আমরা বিবেচনা করি। O1 যদি আমাদের নির্দিষ্ট বিন্দু হয় এবং ওই বিন্দুটা উজ্জ্বল নাকি অন্ধকার হবে সেইটা নির্ণয় করতে গেলে আমাদের এরকম একটি ত্রিভুজ বা পথ পার্থক্য নির্ণয় করতে হবে, যেটাকে আমরা বি বিন্দু হিসেবে নির্দেশ করিলাম। এটা হলো থিটা। তাহলে এইখানকার চিত্র S1 S2b S1 S2b চিত্র দুটি হুবহু মিলে যায়। এটার পুরোটার দূরত্ব এও বিবেচনা করতে পারি, এটার পুরোটার দূরত্ব এ বিবেচনা করতে পারি, এটা ডি বিবেচনা করতে পারি, এবং এটাও সিট থেকে পর্দার দূরত্ব ডি আমরা বিবেচনা করতে পারি। তাহলে পার্থক্যের প্রথমেই গেল এদের পরিচয়। তাহলে তারপর আমরা বলবো ব্যতিসারের যে প্রথম পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, যে সুসংগত উৎস থেকে বা একই উৎস থেকে নির্গত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিসার সৃষ্টি হয়। আর অপবর্তনে বলবো গৌণ তরঙ্গগুলোর উপরিপাতনের ফলে, অর্থাৎ কোনো উৎস থেকে আলো তরঙ্গ আকারে নির্গত হচ্ছে, এই সকল তরঙ্গের, অর্থাৎ একেবারেই সহজভাবে যদি বলি যে কোনো তরঙ্গ মুখের গৌণ তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার যে হ্রাসবৃদ্ধি ঘটে সেটাকে অপবর্তন বলে। তাহলে পার্থক্যটা কি, এখানে গেল একটা উৎস থেকে আলোকরশ্মি নির্গত হলো, তারা উপরিপাতন হলো, বা একটা সুসংগত উৎস থেকে আলোকরশ্মি নির্গত হলো, উপরিপাতন হলো এবং আলোক অন্ধকারের সৃষ্টি করলো। ঠিক আর এখানে একটি তরঙ্গ মুখের অনুতরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার হ্রাসবৃদ্ধি ঘটনা ঘটে, এটাকে আমরা অপবর্তন বলছি। খুবই ক্লিয়ার ব্যাখ্যা। এবার আমরা বলি এই ব্যতিসারের ক্ষেত্রে, এই যে ধরে নিলাম এই হলো ব্যতিসার, এইটা হলো কেন্দ্রবিন্দু আলো, তাহলে তার পাশে অন্ধকার, এপাশেও অন্ধকার এবং এপাশে আলো। ঠিক একইভাবে যদি অপবর্তনের ক্ষেত্রে বিবেচনা করি, এইটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ও, যেটা সবসময় আলো বা আমরা কেন্দ্রীয় চরম বিন্দু বলে থাকি। এরপর একটা যদি অন্ধকার হয়, অন্ধকার, এরপর একটা আলো, এটি অন্ধকার, এটি আলো। আমার এই অঙ্কিত চিত্রতেই আরো কিছু ব্যাখ্যা আমরা দিব। সেটা হলো ব্যতিসারের ক্ষেত্রে এই যে আলো অন্ধকার যে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের যে ডোরা প্রস্থ, অর্থাৎ পরপর দুটি আলোক বিন্দু বা পরপর দুটি অন্ধকার বিন্দু বা একটা আলো একটা অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সব সময় একই থাকে। আর এখানে কেন্দ্রীয় আলোক উজ্জ্বল বিন্দু সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, তারপরে যে অন্ধকার হবে তার প্রস্থের মান কম হবে, তারপর যে আলো পাবো তার প্রস্থের মান কম হবে। তার মানে
কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে আমরা উপরের দিকে বা নিচের দিকে গেলে আলো অন্ধকারের যে প্যাটার্ন পাবো, এই প্যাটার্নের রেডিয়াসের মান ক্রমান্বয়েই কমতে থাকবে। তাহলে ক্লিয়ার পার্থক্য কি, যে এখানে ডোরা প্রস্থের মান সবসময় একই থাকবে, আর এখানে ডোরা প্রস্থের মান ক্রমান্বয়ে কমতে থাকবে। থার্ড নাম্বার বা ফোর্থ নাম্বার যেভাবেই বলি না কেন, তার আরেকটি বৈশিষ্ট্য কি, এই আলোর বিন্দু সবসময় আলোকিত থাকবে এবং অন্ধকার বিন্দু সবসময় অন্ধকার থাকবে। অর্থাৎ আলোর মধ্যে অন্ধকার বা অন্ধকারের মধ্যে আলো পাওয়া যাবে না ব্যতিসারের ক্ষেত্রে। বাট অপবর্তনের ক্ষেত্রে এই কেন্দ্র উজ্জ্বল বিন্দু ব্যতীত বাকি যে আলোর বিন্দুগুলো পাচ্ছি এর মধ্যে কিছুটা অন্ধকারের ঝাপসা থেকে যায়। আবার যে অন্ধকার বিন্দুগুলো আমরা পাচ্ছি এই অন্ধকার বিন্দুগুলোর মধ্যেও কিছুটা আলো বিন্দুর উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানকার আলো সম্পূর্ণ আলোকিত না, অন্ধকার সম্পূর্ণ অন্ধকার না, এইখানে তার অন্য বিপরীতধর্মী আলোর বৈশিষ্ট্য কিছুটা বিদ্যমান, বাট ব্যতিসারের ক্ষেত্রে তা থাকবে না। তাহলে ক্লিয়ার আমার ব্যাখ্যা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলি, এইটা বলবো একই উৎস থেকে নির্গত আলোর উপরিপাতন, আর এখানে বলবো তরঙ্গ মুখের দ্বারা সৃষ্ট গৌণ তরঙ্গের উপরিপাতন। এইখানে আমরা বলবো প্রত্যেকের ডোরা প্রস্থের মান সমান। এখানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে আমি উপরে বা নিচে গেলে ক্রমান্বয়েই মান কমতে থাকবে। এখানে আলোক বিন্দু সম্পূর্ণ আলোকিত, অন্ধকার সম্পূর্ণ অন্ধকারে, আর এটা আলোর বিন্দুর মধ্যে কিছুটা অন্ধকার, অন্ধকারের মধ্যে কিছুটা আলো পাওয়া যাবে। এটি হলো মূলত ব্যতিসার এবং অপবর্তনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য। আমি যেহেতু বলেছি যে এই অধ্যায়ের ব্যতিসার এবং অপবর্তন খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমি এই ব্যতিসারের আরেকটি প্রমাণ, যেটা এর আগে আমরা প্রমাণ করেছিলাম, যে আমার যে পরপর দুটি আলোক বিন্দু বা পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যে যে দূরত্ব, এইটা নির্ণয় করার জন্য আমি ইতিপূর্বে এরকম দুটো ফর্মুলা ধরছিলাম। y1 সমান একটা তরঙ্গ, y2 সমান আর একটা তরঙ্গ। এদের মধ্যে আমি একটা পথ পার্থক্য পেয়েছিলাম, s2p মাইনাস s1p। এইটা সমান আমি পথ পার্থক্য নির্ণয় করে এই পথ পার্থক্যের মধ্যে আমি দুটো শর্ত বসাইছিলাম, অর্থাৎ একটা 2n λ/2 এবং আরেকটি 2n ± 1 λ/2 দিয়ে আমি দেখিয়েছিলাম যে পরপর দুটি অন্ধকার বিন্দু বা পরপর দুটি আলোক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব d(λ/a) অথবা 2d। ঠিক ওই প্রমাণটা এইভাবে না গিয়েও এইখানেও আমরা দেখাতে পারি। সেটি কিভাবে? একেবারেই সহজভাবে আমি জাস্ট একটু তুলে ধরব। আমরা যদি এই মধ্যবিন্দু পি ও একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, যেহেতু এটা হলো থিটা, তাহলে আমরা যদি tan θ = বিবেচনা করি, tan θ মানে কি? লম্ব ভাগ ভূমি। লম্ব বলতে কি? ওপি। ভূমি বলতে আমি এটাকে ডি বিন্দু বিবেচনা করলাম, ও ডি। তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি tan θ = এইটা xn আর এইটার দূরত্ব d। একেবারেই সিম্পল। এইভাবে আমরা একটা নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার আমরা আসি, আমরা বলেছিলাম যে গঠনমূলক ব্যতিসারের জন্য আমরা একটা শর্ত দিয়েছিলাম, ধ্বংসাত্মকের জন্য আমরা একটা শর্ত দিয়েছিলাম।
তাহলে আমরা যদি বলি যে পরপর দুটি আলোক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই পি বিন্দুটা আমরা আলোক বিন্দু হিসেবে বিবেচনা করেছি, দূরত্ব কত আমরা xn বিবেচনা করছি। তাহলে আলোকের জন্য আমি সংক্ষিপ্ত লিখি, আলোক এর জন্য xnd ডিভাইডেড 2n ল্যামডা ভাগ 2 ইজ ইকুয়াল টু n ল্যামডা আমরা লিখতে পারি। তাহলে যদি আমরা xn বিবেচনা করি তাহলে ল্যামডা xn is equal to d lambda, এখানে আমরা থাকলো কত n। এখন আমরা আরেকটু আসি, এই tan থিটা সমান, যেহেতু থিটার মান খুব কম, যার কারণে এইটাকে আমরা তার মানে tan is equal to লম্ব ভাগ ভূমি, লম্ব xn ভূমি নিলাম এই, অর্থাৎ যেহেতু tan থিটা খুব ক্ষুদ্র, এই জন্য আমরা এটাকে sin থিটা বিবেচনা করতে পারি। তো sin থিটা ইজ ইকুয়াল টু, আমরা এর আগে দেখাইছিলাম যে পথ পার্থক্য s to b ইজ ইকুয়াল টু a sin থিটা। তো সেই হিসেবে আমাদের এখানে আসবে a sin থিটা। তো a sin থিটা আসলে আমরা ইজিলি ভাবে এখানে লিখতে পারি a xn ডিভাইডেড d। তাহলে দেখে আমরা এইটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এর পরের বিন্দু অনুরূপভাবে x n প্লাস 1 মানে আমরা লিখতে পারি d ল্যামডা ডিভাইডেড a n প্লাস 1, এদিকে 3 নম্বর সমীকরণ। এবার 3 থেকে যদি 2 বিয়োগ দেই 3 বিয়োগ 2 হতে, তাহলে আমরা লিখতে পারি xn প্লাস 1 মাইনাস xn ইজ ইকুয়াল টু d ল্যামডা ডিভাইডেড a n প্লাস 1 মাইনাস n, n কেটে গেল, d ল্যামডা ডিভাইডেড a। এটি ছিল আমাদের সেই পরপর দুটি আলোক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক একইভাবে যদি আমরা অন্ধকারের ক্ষেত্রেও যদি নির্ণয় করি তাহলে এরকমই পাবো। কেমন পাবো? অন্ধকারের ক্ষেত্রেও আমাদের সেম কন্ডিশন, a xn ডিভাইডেড d ইজ ইকুয়াল টু 2n প্লাস মাইনাস 1 ইন্টু ল্যামডা ভাগ 2। আমরা অনুরূপভাবে এখানে xn ইজ ইকুয়াল টু লিখতে পারি যে d ল্যামডা ডিভাইডেড 2, বা এভাবেও আমরা লিখতে পারি d ডিভাইডেড a 2n প্লাস মাইনাস 1 ল্যামডা ভাগ 2। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এই পরের বিন্দু xn প্লাস 1, সেটাকে আমরা ইজিলি ভাবে লিখতে পারি d ডিভাইডেড a, n এর পরিবর্তে n প্লাস 1, তো আমরা প্লাস দিয়ে করি, তাহলে আসবে 2n প্লাস 1 প্লাস 1 ল্যামডা ভাগ 2। স্বাভাবিকভাবেই d ভাগ a আসবে হলো 2n প্লাস 3 ল্যামডা ভাগ 2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম।
এবার 2 থেকে 1 যদি বিয়োগ দিই, 2 বিয়োগ 1 হতে, তাহলে স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি এক্স এন প্লাস 1 মাইনাস এক্স এন ইজ ইকুয়াল টু এই ডি ডিভাইডেড এ আমরা কমন নিলাম 2n প্লাস 3 মাইনাস 2n মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ল্যামডা ভাগ 2। তো স্বাভাবিকভাবেই 2n কেটে যাবে, এখান থেকে 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো ডি এ গুণন 2 গুণন ল্যামডা ভাগ 2 কেটে যায় ডি ল্যামডা ডিভাইডেড এ। তার মানে যেভাবেই যাই না কেন আগের ভাবে গেলেও আমরা এইটা পাই এবং এই ফর্মুলাতে গেলেও আমরা এটা নির্ণয় করতে পারি। এবং সঙ্গে সঙ্গে আমরা যদি জোড়া প্রস্থের মান নির্ণয় করি জাস্ট 2 দ্বারা ভাগ, অর্থাৎ ডি ল্যামডা ডিভাইডেড 2a, এই হলো জোড়া প্রস্থ। এইভাবেও আমরা ব্যতিচারের পরপর দুটি আলোক বিন্দু অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা জোড়া প্রস্থ নির্ণয় করতে পারব। তো আমার বিশ্বাস তোমরা বাসায় বসে যে কোনো টেক্সট বই দেখে এইগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবা। এরপর আমাদের গুরুত্বপূর্ণ টপিক অপবর্তন গ্রেটিং। গ্রেটিং একটি ইংলিশ শব্দ, বা আমরা এটাকে ডিফ্রাকশন গ্রেটিং বলে থাকি। এর বাংলা হলো ঝাঁঝরি। ঝাঁঝরি বলতে কি, যে একটা সমতল অংশ যদি বিবেচনা করি এর মাঝে মাঝে খুব অসংখ্য ছিদ্র, অথবা আরেকটি সমতল আমরা পাত বিবেচনা করি এর মাঝখান দিয়ে অনেক কাটা রেখা ছিদ্র, এগুলোকে আমরা এই গ্রেটিং বা ঝাঁঝরি বলে থাকি। এই ঝাঁঝরি হলো মূলত একটি অপবর্তন তৈরি করার যান্ত্রিক কৌশল। আমি আবারও বলছি, এই গ্রেটিং বা ঝাঁঝরি বলতে কি বোঝাচ্ছে, অপবর্তন তৈরি করার একটি যান্ত্রিক কৌশল, অর্থাৎ যার মাধ্যমে বা যে যান্ত্রিক কৌশলের মাধ্যমে এই অপবর্তন আলোকীয় ঘটনাটা সৃষ্টি করা হয় তাকে আমরা অপবর্তন গ্রেটিং বলে থাকি। এই গ্রেটিংয়ে কোনো কোনো বইতে 2 প্রকার আছে, কোনো কোনো বইতে এই লেভেলে কোনো আলোচনা নেই। একটি আছে সমতল গ্রেটিং, আর একটি আছে প্রতিসারক গ্রেটিং। তো মূলত আমরা কথা বলবো হলো সমতল গ্রেটিং নিয়ে। এই সমতল গ্রেটিংটা কি, যে আমি ধরে নিলাম এরকম একটা সমতল কাঁচ, এবং একে যদি আমি একটা হীরার কলম দিয়ে যদি টানি, একটা স্কেল রেখে যদি সোজাসুজি টানি, তাহলে কি হবে, কেটে যাবে। তাহলে মূলত কি, যে এরকম হীরার খণ্ড দিয়ে আমি এরকম টানলাম, এরকম কেটে যাচ্ছে। এই যে কেটে যাওয়ার ফলে আমাকে এখানে 2 ধরনের অংশের সৃষ্টি হয়েছে। যেখান দিয়ে আমার হীরার কলমটি চলে গেল, এইটা কেটে গেল, তার মানে এই জায়গাটা হলো শস্য, আর এই জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত আমি যে কাটলাম এই জায়গাটা হলো অশস্য। তার মানে এই যে জায়গাটা শস্য, এই শস্য জায়গাগুলো চিরের ন্যায় বা সূক্ষ্ম ছিদ্র বা ধারালো ধারের ন্যায় কাজ করবে। এই সকল শস্য অংশের মধ্য দিয়ে আলো চলে যাবে, আর অশস্য অংশ যেটা রয়ে গেল সেটার মধ্যে আলো বাধা পাবে। তো এই যে শস্য অংশের মানটা চিরের ন্যায় ক্ষুদ্র হওয়ার কারণে এইগুলোর মধ্য দিয়ে আলো যাওয়ার সময় কিছুটা বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়ার ধর্ম, সেটাকেই আমরা কি বলেছিলাম, অপবর্তন। তার মানে আমরা যদি বলি অপবর্তন গ্রেটিং তৈরি করা হয় কিভাবে, তাহলে একেবারেই সহজভাবে বলবো যে একটি সমতল কাঁচপাত নিব, আমি হীরার টুকরা দিয়ে কাঁচপাতটাকে অসংখ্য রেখা ছিদ্রের ন্যায় আমরা এটাকে কাটব। তাহলে শস্য এবং অশস্য যে অংশ পাবো, এর সমন্বয়েই যে যান্ত্রিক কৌশল সৃষ্টি হলো তাকেই আমরা গ্রেটিং বলছি। আর এই গ্রেটিংটাকে আমরা বলতেছি সমতল গ্রেটিং। এবং এর একটা মান আছে,
সেই মানটা কেমন, যে প্রতি সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে আমার এই রকম রেখা সির প্রায় 10,000-এর মতো হতে হবে, যেটা আনবিলিভেবল যে 1 সেন্টিমিটার অল্প একটি জায়গা এর মধ্যে দিয়ে আমাকে 10,000 রেখা ছিদ্রের মতো থাকতে হবে, তবেই সেটা এই অপবর্তন গ্রেটিংয়ের ন্যায় হিসেবে কাজ করবে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অনেক সময় প্রশ্ন আসবে যে 1 ইঞ্চি এর মধ্যে কি পরিমাণ রেখা ছিদ্র হতে হবে। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে 2.54 সেন্টিমিটার। তো 10,000 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে প্রায় 25,000 থেকে 26,000 এই রেখা চির থাকতে হবে, তবেই সেটাকে আমরা সমতল গ্রেটিং হিসেবে বিবেচনা করতে পারব। এবার আসি গ্রেটিং ধ্রুবক। এই গ্রেটিং ধ্রুবকটি বোঝার জন্য আমরা কি করব, চিত্রটাকে একটু বড় করে অঙ্কন করব। যে এটা হলো আমার সেই সমতল কাজপাত, আমি এখান দিয়ে কলমটা কাটলাম, এটা হলো শস্য, আবার কাটলাম, আবার শস্য, আবার কাটলাম, আবার শস্য। তার মানে আমি এ বি সি ডি ই এফ জি পরপর দুটো করে বর্ণ দিলাম। এই কারণেই যে যখনই আমি গ্রেটিং তৈরি করলাম, এই যে আমি কাটলাম মানে এটা শস্য অংশ হয়ে গেল। এই শস্য যে অংশ থাকে, এই শস্য অংশের ব্যাসার্ধকে আমি এ হিসেবে বিবেচনা করলাম, এবং এই একটা শস্য থেকে পরবর্তী শস্য পর্যন্ত এই যে অশস্য অংশ যেটাকে আমরা রেখা বলি, এইটার বস্তুকে আমরা বি হিসেবে আখ্যায়িত করলাম। এই এ এবং বি এর যোগফলকেই আমরা গ্রেটিং ধ্রুবক বলছি। তাহলে সংজ্ঞাটা হবে কি, একটি রেখা চির থেকে অপর আরেকটি রেখা চিরের পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হচ্ছে। এইখানে আমাদের সংজ্ঞাতে আরো ক্লিয়ার করে দিতে হবে, এই রেখা চিরের একটা হলো চির, একটা হলো রেখা। আমি যদি চিরের প্রথম প্রান্ত থেকে শুরু করি, পরের চিরের প্রথম প্রান্ত পর্যন্ত আমাকে দূরত্ব বিবেচনা করতে হবে। আমি যদি এ হলো এইটার নিচ প্রান্ত, এ থেকে বি পর্যন্ত বিবেচনা করা যাবে না, যেহেতু নিচ পর্যন্ত, তাহলে এ থেকে এটা নিচ, এ থেকে সি পর্যন্ত, আবার সি থেকে ই পর্যন্ত, আর যদি বি থেকে বিবেচনা করি তাহলে ডি পর্যন্ত। অর্থাৎ আমার যেখান থেকে প্রথম চিরের যদি শুরু থেকে দূরত্ব বিবেচনা করি, পরের চিরের শুরু পর্যন্ত দূরত্ব, প্রথম চিরের শেষ থেকে যদি দূরত্ব বিবেচনা করি, পরের চিরের শেষ দূরত্ব পর্যন্ত আমাকে বিবেচনা করতে হবে। এই দুইটার যোগফলকে আমরা কি বলতেছি, গ্রেটিং ধ্রুবক। আরো সহজভাবে বলছি যে একটি চিরের প্রথম ভাগ থেকে দ্বিতীয় চিরের প্রথম ভাগ পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে আমরা গ্রেটিং ধ্রুবক বলা হয়, এবং এই গ্রেটিং ধ্রুবককে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবং আমরা ভালো করেই বলছি যে এই ডি দূরত্বের মধ্যে কয়টা রেখা আছে, মাত্র একটি রেখা আছে। তাহলে যদি আমরা একক দৈর্ঘ্যের মধ্যে রেখার মান নির্ণয় করি, তাহলে সেই মানটি হবে হলো 1/d। এই একক দৈর্ঘ্যের মধ্যে অন্তর্ভুক্ত রেখাকে n দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমরা লিখতে পারবো যে n is equal to 1/d is equal to 1/a plus b। আবারও বলছি, n হলো কি, একক দৈর্ঘ্যের মধ্যে অবস্থিত রেখার সংখ্যা, আর ডি হলো গ্রেটিং ধ্রুবক। এই গ্রেটিং ধ্রুবকের মধ্যে কি আছে, চিরের প্রস্থ এবং রেখার প্রস্থ। এ হলো চিরের প্রস্থ, বি হলো রেখার প্রস্থ। এই দুইটার যোগফলই গ্রেটিং ধ্রুবক। তাহলে গ্রেটিং ধ্রুবক
একক দৈর্ঘ্যে রেখার সংখ্যার ব্যস্তনাপাতিক, কেননা দুইটা n = 1/d। এবার এই অপবর্তন গ্রেটিংয়েরও সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যতিচার এবং অপবর্তনটা পাশাপাশি রেখে পড়তে, কারণ ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য আমরা পেয়েছিলাম উজ্জ্বলের জন্য। আমি আবারও লিখি, ব্যতিচার উজ্জ্বল কি ছিল? পথ পার্থক্যের মান, পথ পার্থক্য ছিল S2B is equal to 2n λ/2, যেটাকে n ল্যামডা হিসেবে আখ্যায়িত করেছি। আর অন্ধকারের জন্য ছিল পথ পার্থক্য S2B is equal to 2n ± 1 λ/2। অপবর্তনের ক্ষেত্রে কি পড়িয়েছিলাম? অপবর্তনের ক্ষেত্রে চরম বা উজ্জ্বল পথ পার্থক্য S2B is equal to 2n ± 1 λ/2। আর অবমের জন্য অবম পথ পার্থক্য S2B is equal to 2n λ/2 is equal to n λ। এবং আমরা এও বলেছিলাম এই পথ পার্থক্য মানেই হলো a sin θn, a sin θn। আমরা এইটা অপবর্তনের ক্ষেত্রে বলে রেখেছিলাম। আর এখানকার পথ পার্থক্য তো আমরা প্রমাণ করেই দিয়েছিলাম যে S2P - S2E = S2B কি হয়। তার মানে এইখানকার উজ্জ্বলের যে শর্ত আর এখানকার অবমের সেই শর্ত, এইখানকার অন্ধকারের যে শর্ত, এইখানকার চরমের সেই শর্ত। এবার আমরা কি করব? গ্রেটিং এর ক্ষেত্রে এর আবার উল্টাভাবে মনে রাখব। অর্থাৎ গ্রেটিং এর জন্য চরম, এই এর পরিবর্তে আমাদের কি হবে? ডি। তাহলে ডি sin θ is equal to n λ। আর অবমের ক্ষেত্রে d sin θ is equal to 2n ± 1 λ/2। শুধু অপবর্তনের ক্ষেত্রে ছিল চরমের জন্য যা, সেটা অবমের জন্য প্রযোজ্য। শুধু অপবর্তনের অবম যা, গ্রেটিং এর ক্ষেত্রে চরমের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এবং আমরা এও দেখেছি এই ডি মানে হলো a + b sin θ is equal to n λ, a + b sin θ is equal to 2n + 1 ± 1 λ/2। আবার আমরা এও বলেছি যে d মানে 1/n, তার মানে এভাবেও লেখা যায় sin θ / N is equal to ছোট n λ। ঠিক এখানেও তাই, যে sin θ / N is equal to 2 small n ± 1 λ/2। অর্থাৎ এখানেও এই ফর্মুলা আমরা ব্যবহার করব, এটা করব, এটা করব, প্রয়োজন ভেদে যখন যে রূপ প্রয়োজন তখন সেই রূপ আমরা ব্যবহার করব। ঠিক একইভাবে অবমের ক্ষেত্রেও d sin θ, a + b sin θ অথবা sin θ / n, যেটা আমাদের প্রযোজ্য সেটা আমরা করব। তো আমি আবারও বলছি, এই অধ্যায়ের এই গ্রেটিং সহ অপবর্তন এবং ব্যতিচার
খুবই গুরুত্বপূর্ণ টপিক, যার কারণে আমি আশা করব তোমরা যে কোনো টেক্সট বই দেখে ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবা। আমি শুরুতেও বলছি, এখনও বলছি যে এই অধ্যায়ের বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন এই দুইটা টপিক থেকে হয়। তার মানে এই দুইটা টপিক খুব ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করব। তো যার কারণে তোমাদের নিজে অনেক বেশি পড়তে হবে। তো আজ এখানেই থাক, তোমরা বাসায় অবস্থান করো, ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো, আর সবার জন্য দোয়া করো আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, এই দুর্যোগ কাটিয়ে আবারও ক্লাসরুমে ফিরতে পারি। সেই শুভকামনায় ভালো থেকো। আল্লাহ হাফেজ।